আমি যখন বলবো তখন আপনি বলবেন না, হ্যাঁ? ওকে ওকে। আচ্ছা, নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। অনলাইন এডুকেশনের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে তনয়া রয়েছে এবং আমাদের মূল আজকে যে আলোচ্য বিষয় অর্থাৎ সেটার দিকে আমরা যদি ফোকাস করি, আমাদের সঙ্গে যিনি বিশিষ্ট অতিথি হিসেবে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক অরিন্দম চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং আজকে মূলত আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান দশম শ্রেণী এবং পাঠ্যক্রম অর্থাৎ গ্যাসের আচরণ, এই নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে। এবং যদি এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু অনলাইনে, যেহেতু এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছ, সেই কারণে তোমরা ফোন করতে পারো এবং তোমাদের এই প্রশ্ন একেবারে সরাসরি স্যারের কাছে তুলে ধরতে পারো তোমরা। এবার সরাসরি আমরা স্যারের কাছে চলে যাবো এবং গোটা বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের আচরণ। অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা যেটা জানতে হবে যে গ্যাসের কিছু প্রপার্টি, আমরা যে গ্যাসের মেন এই চ্যাপ্টারে যে প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের আয়তন, সেটা চাপ এবং উষ্ণতা এবং গ্যাসের যে মোল সংখ্যা তার সাথে কিভাবে ভ্যারি করে সেটা আমাদের বিভিন্ন লয়ের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব। তো ফার্স্টে গ্যাসের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, গ্যাসের চাপ নিয়ে যদি আলোচনা করি, তো চাপ যদি বলা হয় তো চাপের অ্যাকচুয়ালি যখন ফর্মুলা আমরা লিখি তখন দুটো ফর্মুলা হয় অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ফর সলিড, একটা হচ্ছে ফর ফ্লুইড। ফ্লুইড মিনস গ্যাসটা এই ফ্লুইড ক্যাটাগরির মধ্যেই পড়বে। ফ্লুইড মিনস হুইচ ক্যান ফ্লো, যেটা ফ্লো করতে পারে, সেখানের মধ্যে লিকুইড আর গ্যাস পড়ে। যেহেতু আমাদের আজকে আলোচনাতে লিকুইড নেই, অনলি গ্যাস, সেই জন্য ফ্লুইডের আন্ডারে যে ফ্লুইড প্রেশারের যে ফর্মুলা পি ইকুয়াল টু এইচ রো জি, সেই ফর্মুলা ওয়াইজ আমরা আগে প্রথমে যে বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফেরিক যে প্রেশার সেই ভ্যালুটা ক্যালকুলেট করব। তো অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলা আমরা এগাবো সেইটা আমি আগে দেখাচ্ছি। ওকে, তা আমরা যেটা জানি যে ফর্মুলাটা পি ইকুয়াল টু এইচ রো জি, যেটা হচ্ছে চাপের ভ্যালুটা। তো এখানে চাপের ভ্যালু যখন এইচ আমরা ক্যালকুলেট করি, বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ এইচ জি প্রেশার, দ্যাট ইজ পারস্তম্ভের চাপ 76 সেন্টিমিটার। সো আমরা ফার্স্ট যেহেতু এসআই পদ্ধতিতে ক্যালকুলেটটা করতে চাই, সেই জন্য আমি এখানে সেন্টিমিটারটাকে 0.76 মিটারে করে নিলাম। রো দ্যাট মিন্স কি পারদের চাপ, দ্যাট মিন্স দ্য ঘনত্ব, পারদের ঘনত্বটাকে আমরা এখানে লিখব। পারদের ঘনত্ব 13,600 কেজি পার মিটার কিউব, সেইটা এটা লিখলাম। এইটা গেল রো। আর জি মিন্স দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যার ভ্যালুটা তোমরা অবশ্যই জানো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা যদি এবার এইটাকে এখানে বসিয়ে ক্যালকুলেট করি, পি ইকুয়াল টু 0.76 ইন্টু 13,600 ইন্টু 9.8, সেটাকে আমরা এই ভ্যালুটা পাবো 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এবার এইটাকে যদি আমরা সিজিএস এককে কনভার্ট করি, দেন এই ভ্যালুটা হয়ে যাবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা জেনারেলি এই ভ্যালুটা অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালুটা যেটা পি অফ এটিএম লিখতে পারি। পি এটিএম এর ভ্যালুটা হচ্ছে এইটা, যেটা আমাদের জেনারেলি ক্যালকুলেট করতে লাগে অনেক সময়। এইটা গেল বেসিক যে ফর্মুলা প্রেশারে। এবার আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি যে কিভাবে গ্যাসের যে আয়তনটা বিভিন্ন প্রপার্টির সাথে ভ্যারি করে, বিভিন্ন যে ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে ভ্যারি করে, সেইটা আমরা দেখব। তার জন্য আমি অ্যাট ফার্স্ট দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট যেটা আমরা জানি সেটা হচ্ছে বয়েলস ল। বয়েলস লর ক্ষেত্রে কি হয়, আলটিমেটলি যে ভলিউম অফ দ্য গ্যাস সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার, দ্যাট ইজ ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, গ্যাসের আয়তন। এবার বয়েলস লটা বলার সময় শুধু এইটা তো না, একটা জিনিস যেটা ম্যান্ডেটরিলি মাথায় রাখতে হবে যে তার সাথে যে আদার্স কোয়ান্টিটিগুলো আছে সেগুলো মাস্ট কনস্ট্যান্ট হতে হবে। যখন আমরা যে জন্য লটা যখন পড়ি তখন কি দেখি যে আলটিমেটলি যখন বলা হয় যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, সেইটা গ্যাসের আয়তনটা গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কখন? যখন স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর অর্থাৎ এম এবং টি এই দুটো কনস্ট্যান্ট থাকে। এই দুটো কনস্ট্যান্ট না থাকলে কিন্তু এই লটা ভ্যালিড নয়। সেই জন্য আমরা যখন লিখি যে আলটিমেটলি আমরা যখন লিখি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি,
তখন ম্যান্ডেটরিলি আমাদের মেনশান করতে হবে যে এম আর টিটা হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে আছে, কনস্ট্যান্ট ফর্মে আছে। এবার এইটার ক্ষেত্রে একটা জিনিস বলার, যে যখন আমরা লিখি আলটিমেটলি এটাকে ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট এনে কে ইন্টু 1/p, দেন লিখি পিভি ইকুয়াল টু কে, দ্যাট মিনস পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার থেকে আমরা যেটা লিখি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। এইটা হচ্ছে এই লটা ইউজ করি আমরা ফর নিউমেরিক্যালস, ম্যাথামেটিক্যাল প্রবলেম করার সময় ইউজ করি। এবার যেটা মাথায় রাখতে হবে যে এইখানে যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি লিখলাম, সেইটা কিন্তু কখনোই লেখার সময় পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি এইটা লেখা যাবে না। কারণ কি, এই দুটো হয়তো ম্যাথামেটিক্যালি ইকুয়াল হতে পারে, বাট ফিজিক্যালি এখানে ভলিউমটা কিভাবে ডিপেন্ডেন্ট প্রেশারের ওপর আমরা সেইটা ক্যালকুলেট করছি। সো ম্যাথামেটিক্যালি ঠিক হলেও এই জিনিসটা দিয়ে কিন্তু বয়েলস ল লেখা যাবে না। আমরা এখানে ইউজ করব ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। অ্যাকচুয়ালি আমরা প্রতিটা ক্ষেত্রে গ্যাসের ভলিউমটা কীভাবে আদার্স কোয়ান্টিটির ওপর ডিপেন্ডেন্ট সেটাই লগুলোর মাধ্যমে আলোচনা করব। তার ফার্স্ট হচ্ছে বয়েলস ল, যেখানে আমরা লিখলাম যে ভলিউমটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। এবার সেটা তোমরা যে একটা চার্ট দেখতে পাবে, সেই চার্টের মধ্যে আলটিমেটলি টোটালটা কভার করা আছে, যেখানে বয়েলস ল এবং তার ক্ষেত্রে ফর্মুলাটা কী এবং তার ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা কী থাকে, সেই চার্টটা একটু শো করলে তোমরা দেখতে পাবে। ওকে, নেক্সট হচ্ছে সেটা হচ্ছে চার্লস ল। এবার চার্লস লর ক্ষেত্রে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে গ্যাসের আয়তনটা টেম্পারেচারের সাথে কিভাবে ভ্যারি করে। যে গ্যাসের আমি ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, গ্যাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যেটা, সেটাকে যদি আমি ধরে নিই V0, সেখান থেকে যদি গ্যাসের টেম্পারেচারটা 1 ডিগ্রি ইনক্রিজ করে, তো 1 ডিগ্রি ইনক্রিজ করলে গ্যাসের ভলিউমটা সেই ইনিশিয়াল যে ভ্যালু, ইনিশিয়াল যে আয়তনটা, তার 1/273 ইনক্রিজ করবে। সাপোজ যদি আমার ভ্যালু হয় এখানে টি যদি আমি ধরে নিই, V1 যদি ধরে নিই 1 ডিগ্রি ইনক্রিজ করছে, দেন V0 ইনিশিয়াল ভলিউম যেটা, তার সাথে V0 ইন্টু 1/273, এই পোর্শনটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট হচ্ছে, মানে ডেল ভি, 1 ডিগ্রি ডেল ভি হচ্ছে এইটা, যেটা আমার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য এখানে এই পোর্শনটা, এই ভলিউমটা ইনক্রিজ করলো। তাহলে এটাকে যদি আমি লিখি, যদি এখানে 1 ডিগ্রি, এখানে 1 ছিল তাই 1, এখানে যদি আমি টি লিখি, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা এরকম দাঁড়াবে V0 ইন্টু 1 প্লাস T/273। এবার এইটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই যে চার্লসের লটা মেনশন করা হলো, এইটা ভ্যালিড অনলি ফর দ্য সেলসিয়াস স্কেল। দিস ল ইজ নট ভ্যালিড ফর দ্য কেলভিন স্কেল। দিস ল ইজ ভ্যালিড অনলি ফর সেলসিয়াস স্কেল। ওকে, তো এবার এইটা গেল হচ্ছে সেলসিয়াস স্কেল। এবার আমার যেটা, আমরা জেনারেলি নিউমেরিক্যালস যখন করি তখন আমরা চার্লসের লয়ের এই ফর্মুলাটা ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা বিকল্প রূপ, যেটা চার্লসের সূত্রের, অর্থাৎ যেখানে তোমরা কেলভিন স্কেলে টেম্পারেচারটাকে পুট করো, সেই ক্ষেত্রে সেই লটা আমরা। এবার এর থেকে আমি যদি কিভাবে যেতে পারি, আমার যদি VTটা এইটা হয়, আমি যদি V1 ধরে নিই যখন টেম্পারেচার T1, সেক্ষেত্রে আমি এটাকে যদি T1 দিয়ে রিপ্লেস করি, 1 প্লাস, তাহলে V1টাকে আমি যদি তখন 1 প্লাস T1/273 করি, দেন আমার এখানে V0 ইন্টু 273, নিচে LCM নিলাম, ওপরে T1 প্লাস 273। এই T1 প্লাস 273, কারণ আমরা কি জানি যে সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচার, তার সাথে 273 অ্যাডিশান করলে যে ভ্যালুটা পাই, সেইটা আমার টেম্পারেচারের কেলভিন স্কেলের ভ্যালু। সো এখানে টেম্পারেচারটাকে আমি T1 দিয়ে নোটেশন দিলাম, ক্যাপিটাল T1, দ্যাট মিন্স T1 টেম্পারেচার কেলভিনে আছে। এই স্মল T1 মিন্স টেম্পারেচার ইজ ইন ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ক্যাপিটাল T1 মিন্স টেম্পারেচার ইজ ইন কেলভিন স্কেল। সো আমি এখানে যদি V0 ইন্টু এইটাকে T1/273 করি, আমি যদি সিমিলারলি এইখানে T2 একটা টেম্পারেচার, যেটার জন্য আমি এখানে T2 যদি V2 তখন আমি ভলিউমটা ধরি, দেন আমার অবভিয়াসলি সিমিলার ওয়েতে ক্যালকুলেট করে এইটা আসবে V0 ইন্টু T2 বা ডিভাইডেড বাই 273। এবার আমি যদি আমার লটা পেতে চাই, দেন আমি V1 ডিভাইডেড বাই V2 যদি করি, দেন আমার এখানে V0 ইন্টু T1 ডিভাইডেড বাই 273, V0 T2 ডিভাইডেড বাই 273।
দেন আমি এখানে আলটিমেটলি V0/273 ক্যান্সেল আউট হয়ে যাবে, দেন পড়ে থাকবে T1/T2, দ্যাট ইজ V1/T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2, যেটা হচ্ছে আমার মেনলি চার্লসের ল। এবার চার্লসের লটা আমার যখন নিউমেরিক্যালস করবো অর্থাৎ ম্যাথামেটিক্যাল প্রবলেম, দেন আমাকে খেয়াল রাখতে হবে যে চার্লসের লটা আমরা যেন টেম্পারেচারটাকে অলওয়েজ কেলভিন স্কেলে কনভার্ট করে নিই। ওকে, কারণ এই ফর্মুলা ইউজ করে যদি আমি টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে করি সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা টোটালি রং আসবে। এইটা গেল হচ্ছে চার্লস আর বয়েলস ল, এই দুটো মেন যেটা নিউমেরিক্যালসে আসে এই দুটো ফর্মুলা ইউজ করে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে যে চার্লস আর বয়েলস ল এর কম্বাইন্ড ফর্ম। কম্বাইন্ড ফর্মটা আমরা কি জানি, বয়েলস লর ক্ষেত্রে আমরা দেখেছি যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু যদি পি হয়, দেন আমি চার্লস লর ক্ষেত্রে কি দেখলাম যে এইটা যদি V1/T1 ইকুয়াল টু V2/T2 যদি লেখা হয়, দেন আমার বলতে পারি যে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। আমি যদি এই দুটোকে কম্বাইন করি তাহলে কি হবে, এই দুটোকে যদি কম্বাইন করি আমি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি অ্যান্ড ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, দুটোকে কম্বাইন করলে যেটা যৌগিক ভেদ সেটা অনুযায়ী তোমরা কি জানো যে ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি। এবার আমাকে এটাকে কনস্ট্যান্টটাকে তোলার জন্য যেটা পাই যে পি যদি এখানে যদি লিখি যে ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি, দেন হচ্ছে পি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইটা যখন আমরা পেলাম সেখান থেকে আমরা যেটা ফর্মুলা ইউজ করি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, where P1 and P2 represent the initial and final pressure obviously, and V1 and V2 represent the initial and final volume, and T1 and T2 represent the initial and final temperature obviously in the Kelvin scale. So এইটা হলো চার্লস বয়েলসের কম্বাইন্ড ফর্ম, এইটা ইউজ করে নিউমেরিক্যালসটা করা যায়। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো ল এর ক্ষেত্রে আর প্রতিটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এইটা যখন লিখলাম ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, যেটা বয়েলসের ক্ষেত্রে বলেছিলাম, তখন আমার এখানে যে কোয়ান্টিটিগুলো নেই যেমন মাস অ্যান্ড প্রেশার সেইটা অবভিয়াসলি কনস্ট্যান্ট থাকবে। এইটা কিন্তু চার্লসের ল এর ক্ষেত্রে ম্যান্ডেটরিলি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যেটা টেম্পারেচারের সাথে উষ্ণতার সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, অর্থাৎ স্থির চাপে এবং নির্দিষ্ট ভর অর্থাৎ মাস এবং প্রেশার এই দুটো কনস্ট্যান্ট সেটা ম্যান্ডেটরিলি মেনশন করতে হবে, আদারওয়াইজ ইজ লটা ভ্যালিড নয়। দিস ল ইজ ভ্যালিড অনলি ইফ দিস টু কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট। সো এই হলো চার্লস ল, বয়েলস ল অ্যান্ড কম্বাইন্ড ফর্মস অফ চার্লস অ্যান্ড বয়েলস ল। দেন এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো ল এর ক্ষেত্রে কী জানি যে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ গ্যাসের আয়তন যে গ্যাসের অণু সংখ্যা বা মোল সংখ্যার সাথে সমানুপাতিক। যখন আমি এইটা লিখছি যে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন, তাই এখানে আমার বলেছি প্রতিটা ক্ষেত্রে যেই দুটোর ক্ষেত্রে নিচ্ছি বাকি যে কোয়ান্টিটিগুলো আছে এখানে এম অ্যান্ড পি অ্যান্ড টি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফর্মে রইল সব কটা। কারণ কি যে প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট এবং মাস অবভিয়াসলি প্রতিটা ক্ষেত্রেই কনস্ট্যান্ট কোয়ান্টিটি হচ্ছে মাস। তো এই মাসগুলোর ক্ষেত্রে যখন কনস্ট্যান্ট থাকছে এবং প্রেশার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, দেন আমি বলতে পারি ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ গ্যাসের অণু সংখ্যার সাথে আয়তনটা সমানুপাতিক। এইটা হচ্ছে অ্যাভোগাড্রো ল। দেন এবারে যেটা জানতে হবে যে চার্লস ল বয়েলস লর কম্বাইন্ড ফর্মটা পড়েছি, এবার চার্লস ল বয়েলস ল এবং অ্যাভোগাড্রো ল তিনটের কম্বাইন্ড ফর্মটা পড়তে হবে। সেটা আমি এবার দেখাচ্ছি চার্লস বয়েলস অ্যাভোগাড্রো লর। চার্লস লর ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি যে বয়েলস লটা দেখে করি, বয়েলস লর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। দেন আমরা কি পেয়েছি চার্লসের লর ক্ষেত্রে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। অ্যাভোগাড্রো লর ক্ষেত্রে পেয়েছি ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন। তা আমি যদি এই তিনটেকে যদি কম্বাইন্ড ফর্মে লিখি, দেন আমি পাই ভি প্রপোর্শনাল টু 1/p ইন্টু টি ইন্টু এন। এটাকে কম্বাইন করলে ভি প্রপোর্শনাল টু এন টি ডিভাইডেড বাই পি, দেন পি ভি ইকুয়াল টু এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে আগে ইকুয়াল করে নিই, দেন এন টি বাই পি। দেন আমি যদি এটা করি পি ভি ইকুয়াল টু
KNT। আমরা জেনারেলি এখানে কে কেন লিখলাম, যেহেতু আমরা কনস্ট্যান্টটা কে ইউজ করি, কিন্তু যেহেতু এইটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর্মে যাবে সেই জন্য আমরা এখানে কনস্ট্যান্টটাকে কে ইউজ করব না, সেখানে ইউজ করব কি কেটা সাবস্টিটিউট করব আর দিয়ে, দ্যাট ইজ PV ইকুয়াল টু এন, কে রিপ্লেস হয়ে যাবে আর দিয়ে অ্যান্ড টি। এইটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। সো আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা ইউজ করে আমাদের প্রবলেম করতে হয় শুধুমাত্র। এবার এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা পেলাম এন, PV ইকুয়াল টু এন আর টি দিয়ে, এই এনটাকেও কিন্তু সাবস্টিটিউট করা যায়। এন মিনস হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ কত মোল। কিন্তু যেটা মনে রাখতে হবে যে প্রতিটা ক্ষেত্রে আমি যখন ম্যাথামেটিক্যাল প্রবলেম পাবো মাধ্যমিকে, দেখা যাবে যে অনেক ক্ষেত্রে এনটাকে বলা থাকে না, সেক্ষেত্রে বলা থাকে যে গ্যাসের যে একটা ভর সেইটা বলে দেওয়া থাকে। সে একটা আদর্শ গ্যাসের ধরো ভর, যে কোনো একটা গ্যাস দিয়ে দেওয়া থাকলো যার ভরটা বলে দেওয়া থাকলো ডাব্লু, তখন এই ফর্মুলা ইউজ করে কিভাবে প্রবলেমগুলোকে সলভ করা যায় সেটাকে দেখতে হবে। সো পিভি ইকুয়াল টু, যখন আমি এখানে এন করি, এন মানে হচ্ছে মোল সংখ্যা, সেই এনটাকে আমি লিখতে পারি এন ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এম। ডাব্লু ইকুয়াল টু হচ্ছে গ্যাসের প্রদত্ত যে ভরটা থাকবে, অ্যান্ড এম হচ্ছে গ্যাসের যে মোলার ভরটা থাকবে। এবার সেইটার ক্ষেত্রে আমি যদি এন ইকুয়াল টু ডাব্লু বাই এম এখানে পুট করে দিই, দেন আমি পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম ইন্টু আর টি, এই যে ইকুয়েশন পেলাম এইটাও কিন্তু আইডিয়াল গ্যাস লয়ের জন্য ইকুয়েশন। সো এইটা যেমন ভ্যালিড ইকুয়েশন, এইটা ভ্যালিড ইকুয়েশন ফর নিউমেরিক্যালস। এই ফর্মুলাটা ইউজ করে আমাদের করতে হয়, কারণ যেক্ষেত্রে এনটা দেওয়া থাকবে না কত মোল, সেক্ষেত্রে আমার গ্যাসের ডাব্লু যেটা গ্যাসের ভর, প্রদত্ত ভরটা দেওয়া থাকবে আদর্শ গ্যাসের এম, এমটা মে বি গিভেন অর মে বি নট গিভেন। জেনারেলি যদি একটা গ্যাস বলে দেওয়া থাকে তখন কিন্তু এমটা গিভেন নাও থাকতে পারে। সাপোজ আমি বলে দিল CO2 গ্যাস। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ডাব্লুটা তো অবভিয়াসলি প্রোভাইড করা থাকবে, বাট যেটা এম মোলার মাস সেটা কিন্তু প্রোভাইড করা থাকবে না, নিজেকে ক্যালকুলেট করে নিতে হবে। মোলার মাস সি এর ক্ষেত্রে আমরা জানি 12 প্লাস ও এর ক্ষেত্রে হচ্ছে 16 ইন্টু 2, দ্যাট ইজ 12 প্লাস 32, দ্যাট ইজ 44। দেন এই যে আমরা পেয়ে গেলাম এইটাই হচ্ছে এম এর ভ্যালু CO2 এর ক্ষেত্রে, সেইটা ইউজ করে আমার আলটিমেটলি এখানে এমটা পুট করে নিতে হবে, এমটা গিভেন থাকে না। এইটা গেল। এবার আমি একটু চার্টটা দেখাতে বলবো, যে টোটাল যেখানে টেবিল ফরম্যাটে আমরা টোটালটাকে বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রো ল, এই টোটালটার একটা কম্বাইন্ড যে ফর্মটা, না নেক্সট, হ্যাঁ এই চার্টটা যেটা দেখাতে বলবো, এই চার্টটার মধ্যে দেখো টোটাল যে ফর্মটা সেটার মধ্যে কোনটা আলটিমেটলি কনস্ট্যান্ট ফর্মে রয়েছে এবং কোন যে লটা, সেই লটার ক্ষেত্রে একটু জুম করে, এবার হচ্ছে যে লটা যেটা রয়েছে সেইটা আলটিমেটলি কোন লটা কিভাবে ভ্যারি করে এবং প্রতিটার ক্ষেত্রে তার কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা কী সেইটাও কিন্তু সাইডে মেনশন করা রয়েছে। আরেকটা যেটা মেনশন করা আছে যে এটার থেকে প্রতিটা থেকে কী কী গ্রাফ করতে হবে। এবার গ্রাফের ব্যাপারটা যখন আসবো, এবার লটা তোমরা দেখতে পাচ্ছ যেটা একটা ট্যাবুলার ফর্মে রয়েছে, যেখানে অ্যাট ফার্স্ট বয়েলস ল যেটা আমি বলেছিলাম, বয়েলস লর ক্ষেত্রে আলটিমেটলি যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, সেইটা তোমরা দেখতে পাচ্ছ যে বয়েলস লর ক্ষেত্রে যে ভ্যারিয়েশন ফর্মে প্রপোর্শনাল ফর্মে সেটা রয়েছে। পাশে বক্স করে দেখতে পাচ্ছ যে নিউমেরিক্যালস যেটা রয়েছে, সেই নিউমেরিক্যালস করার জন্য যে ফর্মুলাটা লাগে সেই ফর্মুলাটা রয়েছে, এবং পাশে ধ্রুবক রাশি অর্থাৎ কোন টার্ম দুটো কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট টার্ম দুটো মেনশন করা রয়েছে। তার পাশে রয়েছে কি লেখচিত্র অর্থাৎ গ্রাফ, এখানে কোন গ্রাফ দুটো করতে হবে, পি ভার্সেস ভি, যেটার ক্ষেত্রে তোমরা সেটা জানো যে গ্রাফের নেচারটা কি হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ সমপরাবৃত্তাকার। এইটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফের জন্য, কারণ কি অবভিয়াসলি ডিক্রিজিং ইন নেচার হচ্ছে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, যখন পিটা ইনক্রিজ করছে দেন ভিটা অবভিয়াসলি ডিক্রিজ করছে। সো সেইটার জন্য আমরা এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ সমপরাবৃত্তাকার, এই ফর্মটা পাচ্ছি। নেক্সট আমি যেটা পাচ্ছি পিভি ভার্সেস পি। পিভি ইকুয়াল টু আমরা বয়েলস ল থেকে কী জেনেছি যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ দেখো সেই জন্য আমরা কি পাচ্ছি, একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন পাচ্ছি গ্রাফের, যেটা পিভি ভার্সেস ভি। সেক্ষেত্রে আমরা স্ট্রেট লাইনটা কেন পাচ্ছি, কারণ আমি পি এর ভ্যালুটা যেটাই হোক, হোয়াট এভার বি দ্য ভ্যালু অফ পি, যতই আমি ইনক্রিমেন্ট করছি পিভির একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, সেই কনস্ট্যান্ট ভ্যালুটার জন্য আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি আলটিমেটলি। স্যার একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একটু কথা বলে নি তার সঙ্গে। সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, আমি হিরণময় পাল বলছি বদলপুর থেকে। বেশ, বলুন। হ্যাঁ, আমি আপনাকে এবং স্যারকে নমস্কার এবং গুড মর্নিং, শুভ সকাল জানাবো। হ্যাঁ, গুড মর্নিং। আমার প্রশ্নটা বলছি, অ্যাভোগাড্রোর প্রকল্পের ব্যাখ্যাটা একটু জানতে চাই। আর একবার একটু স্পষ্ট করবেন।
অ্যাভোগাড্রোর প্রকল্পটা একটু জানতে চাইছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বেশ, আপনি আমাদের ওকে, সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি অ্যাভোগাড্রো প্রকল্পটা যেটাই পরবর্তীকালে ল হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যাভোগাড্রো প্রকল্প আর ল এর মধ্যে যে বেসিক পার্থক্য হচ্ছে যে প্রকল্পটা হচ্ছে তার যে ধারণা সেইটাকে তিনি অ্যাট ফার্স্ট দিয়েছিলেন, সেই জন্য সেটা যখন পরবর্তীকালে প্রুফ হওয়ার পর সেইটা অ্যাকচুয়ালি প্রকল্পটাই ল হিসাবে করবেন। যার জন্য বইতে যে কোনো বই যখন হবে দেখতে পাবেন যে কোনো বইতে যে প্রকল্প আর লটা অলমোস্ট সেম ফর্মে দেওয়া। কারণ কি, যে প্রকল্পটা হচ্ছে তিনি যে ফার্স্ট অ্যাভোগাড্রোর যে ফার্স্ট যে কনসেপশন সেটা থেকে তিনি যে ধারণাটা দিয়েছিলেন সেই ধারণাটাকেই বলা হচ্ছে প্রকল্প। সেই ধারণাটা যখন অভ্রান্ত বলে পরিচিত হয় তখন সেই প্রকল্পটাকে আমরা ল হিসাবে রিপ্রেজেন্ট করি। সেই জন্য আলটিমেটলি অ্যাভোগাড্রোর ল আর প্রকল্প অলমোস্ট সেম জিনিস, বাট প্রকল্পটার ক্ষেত্রে প্রথমে ধারণাটা দেওয়া হয়েছিল সেই জন্য সেটা প্রকল্প। পরবর্তীকালে যখন সেটা অভ্রান্ত বলে বিবেচনা করা হয়েছে দেন ওটা অ্যাভোগাড্রোর ল হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, এই হচ্ছে অ্যান্সারটা। এবার আমি আবার যেখানে বলছিলাম ফিরে আসি, যে চার্লসের লয়ের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 273 ডিগ্রি ও 273 অ্যাকচুয়ালি। এবার এটা হচ্ছে যে এই ক্ষেত্রে টিটাকে আমাদের অবভিয়াসলি ডিগ্রি সেন্টিগ্রেড ফরম্যাটে রাখতে হবে। আমরা জেনারেলি এটা নিউমেরিক্যালসের জন্য খুব একটা ইউজ করি না, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে চার্লসের লয়ের বিকল্প রূপটা, যেটা V ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু T, অর্থাৎ V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ভলিউম অ্যান্ড ফাইনাল ভলিউম যেটা হোক একটা ক্যালকুলেট বা তিনটে চারটের মধ্যে যে কোনো তিনটে কোয়ান্টিটি আমাকে গিভেন থাকবে, একটা আমাকে আননোন থাকবে, সেটা ফাইন্ড আউট করতে হবে। এবার এর ক্ষেত্রে ধ্রুবক রাশিগুলো কী কী সেটাও আমি মেনশন করা আছে, আমি টেবিলে দেখতে পাবেন যে এম এবং পি অর্থাৎ মাস এবং প্রেশার এই দুটো কনস্ট্যান্ট। এবং তার ক্ষেত্রে কি, এবার গ্রাফের ক্ষেত্রে আসি, যে গ্রাফের ক্ষেত্রে চার্লস লয়ের দুটো গ্রাফ আমাদের করতে হয়। সেটা হচ্ছে দেখুন একটা যেমন 2 এর এতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভি ইন লিটার ভার্সেস টি ইন ডিগ্রি সেন্টিগ্রেড। সেই ভি ইন লিটারটা যখন আমি করছি ভার্সেস টি ডিগ্রি সেন্টিগ্রেড, সেটার ক্ষেত্রে কিন্তু আমার লটা এবার আমি দেখাচ্ছি স্ক্রিনের ক্ষেত্রে ক্ষেত্রে। হ্যাঁ, আমি যখন ভি ভার্সেস টি করছি, ভি ইন লিটার অ্যান্ড টি ইন ডিগ্রি সেন্টিগ্রেড, দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমার আলটিমেটলি যখন লটা দেখা যাচ্ছে ওয়াইজ, আমি কি জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V0, অর্থাৎ আমি গ্রাফটা আমার এই রকম নেচারে কখনোই হবে না যে একটা অরিজিন থেকে পাস করছে। অরিজিনের এই ভ্যালুটা কত, অর্থাৎ 0। তাহলে এইখান থেকে আমার যদি গ্রাফটা পাস করতো তাহলে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটা হয়ে যেত 0। কিন্তু আমরা জানি যে 0 কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তনটা 0 হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নয়। সো আমার এইখানে 0 কেলভিন যদি করি, 0 কেলভিন মিনস মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইখানে যে এক্স অ্যাক্সিসে কাট করছে সেই ভ্যালুটা হচ্ছে, এটা থেকেও একটা শর্ট কোশ্চেন থাকে যে এক্স যে টি যেটা টি অ্যাক্সিসটাকে মানে এক্স অ্যাক্সিসে যে টিটা প্লট করা আছে সেটাকে কোন ডিগ্রি মানে কোন টেম্পারেচারে কাট করে, যেটা হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 0 কেলভিন। 0 কেলভিন এই টেম্পারেচারটা। যদি আমার এইখানের ক্ষেত্রে কেন 0 হলো না, কারণ এইখানে যে গ্যাসের ভলিউমটা সেইটা হচ্ছে V0, সেটা কখনোই কিন্তু 0 হতে পারে না। এবার এইখানে গিয়ে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 0 কেলভিনে গিয়ে কীভাবে গ্যাসের আয়তনটা 0 হলো সেটা যদি আমরা ফর্মুলার মাধ্যমে দেখি, VT ইকুয়াল টু V0 ইন্টু 1 মাইনাস টি 1 প্লাস দিয়ে যদি করি T বাই 273। এবার এখানে আমার টেম্পারেচার আমি কত বলেছি, 0 কেলভিন। এবার বলেছি কেলভিনে তো পুট করা যাবে না, কারণ আমার এখানে টেম্পারেচারটা অবভিয়াসলি ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে। তাহলে টেম্পারেচার 0 কেলভিন, 0 কেলভিনস মিন মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি যদি এই ফর্মুলাতে পুট করি, দেন VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস ইন টি ইকুয়াল টু মাইনাস 273, মানে একবারে মাইনাস 273 করে দিলাম, ডিভাইডেড বাই 273, ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি V0 ইন্টু 1 মাইনাস 1, দ্যাট মিনস 0। অর্থাৎ এই যে টি এই টেম্পারেচারটা কত, 0 কেলভিন। এই 0 কেলভিন অর্থাৎ মাইনাস 273
ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে গ্যাসের আয়তনটা আমার 0 হচ্ছে, সেই জন্য -273 এইখানে 0 ভ্যালু আছে, সেইখানে আমার আলটিমেটলি গ্যাসের আয়তনটা 0 হচ্ছে বলে আমার এই টেম্পারেচারে এসে অ্যাক্সিসটাকে কাট করছে। এইটা গেল। নেক্সট এবার আমি একটু আবার টেবিলে ফিরে যাব, যে টেবিলে আমি টোটালটা ট্যাবুলার ফর্মে দেখাচ্ছি। এবার ট্যাবুলার ফর্মে যেটা দেখাচ্ছি সেইখানে আবার দেখতে পাবে যে অ্যাভোগাড্রো লয়ের ক্ষেত্রে ট্যাবুলার ফর্মে দেখতে পাবে অ্যাভোগাড্রো লয়ের ক্ষেত্রে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন লেখা আছে। ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু যখন এন লেখা আছে তখন দেখো পাশে কনস্ট্যান্ট কোয়ান্টিটিগুলো কি সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, যে এম, পি এবং টি এইটা যখন মেনশন করে দেওয়া আছে প্রতিটার ক্ষেত্রে এই টেবিলটা যদি করে রাখো এই ট্যাবুলার ফর্মে থাকলে টোটাল নিউমেরিক্যালসের জন্য এবং লগুলো যখন তোমরা লিখবে ম্যাথামেটিক্যাল ফর্মটা এখানে দেওয়া আছে সেটা থেকে আলটিমেটলি লেখাটা পেরে যাবে। কারণ কি এখানে ধ্রুবক রাশি এইগুলো কনস্ট্যান্ট থাকলে তা সেটা ভি এর সাথে এইভাবে ভ্যারি করে। এটা হচ্ছে প্রতিটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে অ্যাভোগাড্রো সূত্র রয়েছে। দেন নেক্সট এবার যে কোশ্চেনটা চলে যাব, যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনারেলি এই কোশ্চেনটা খুব রিপিট হয়, সেটা হচ্ছে যে শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ুর মধ্যে কোনটা ভারী। আমাদের জেনারেলি মনে হতে পারে যে ইন জেনারেল কমন সেন্সে মনে হতে পারে যে আর্দ্র বায়ুটা বেশি ভারী হওয়া উচিত, কিন্তু আমার দেখা যাচ্ছে সেইটা কিন্তু হচ্ছে না। কেন সেটাও আমি ম্যাথামেটিক্যালি দেখিয়ে দেবো, যে শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ুর মধ্যে কেন শুষ্ক বায়ুটা ভারী এবং আর্দ্র বায়ুটা হালকা, সেটা আমি যদি দেখাতে চাই। সো ফার্স্টে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো শুষ্ক বায়ুর ক্ষেত্রে কি জানি, শুষ্ক বায়ুর ক্ষেত্রে আমাদের যে নর্মাল যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে আমাদের যে গ্যাস দুটো ম্যাক্সিমাম পার্সেন্টেজে থাকে, বাকিগুলো থাকে বাট নেগলিজেবল সেই দুটো রেসপেক্টে, সেটা হচ্ছে অলমোস্ট 80% যদি ধরে নিই নাইট্রোজেন এবং অলমোস্ট 20% অক্সিজেন। সো আমার এখানে শুষ্ক বায়ুর যে ভরটা, মোলার ভরটা, সেটা আমি ক্যালকুলেট করব। তাহলে আমার যদি 80% যদি নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের মোলার মাস আমরা জানি 28 থাকে, সেটা আমার আলটিমেটলি 80%, দ্যাট মিনস 4 যদি ধরি এটাকে, এবং অক্সিজেন 32, সেটা হচ্ছে 1 ধরলাম। যদি টোটাল যে গ্যাসটা আছে তার যদি পরিমাণটা 5 হয়, তার মধ্যে নাইট্রোজেনটা 4 এবং অক্সিজেনটা 1, দ্যাট ইজ 80:20, দ্য রেশিওটা করলে আমরা 4:1 পাই। তাহলে 4 এবার টোটাল ক্ষেত্রে কত, আমি যখন মোলার মাসটা ক্যালকুলেট করবো নিচে 4/1 টোটাল, দেন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 112 + 32, এটা করে আমার আসবে 28.8। এইটা হচ্ছে শুষ্ক বায়ুর জন্য। শুষ্ক বায়ুর যে মোলার ভর সেইটা হচ্ছে 28 গ্রাম পার মোল। এবার 28 গ্রাম পার মোল, এটা শুষ্ক বায়ু। এবার আর্দ্র বায়ুর ক্ষেত্রে দেখতে হবে, আর্দ্র বায়ু মিনস কি, আর্দ্রতা মিনস এখানে H2O। তাহলে H2ওর ক্ষেত্রে কত, 1 × 2 + 16, দ্যাট ইজ 18। তাই এইটা হচ্ছে আর্দ্র বায়ুর মোলার ভর। তাহলে আর্দ্র বায়ুর মোলার ভর 18 অ্যান্ড শুষ্ক বায়ুর মোলার ভর হচ্ছে 28.8। তাহলে অবভিয়াসলি এটা থেকে আমরা কনক্লুড করতে পারি যে শুষ্ক বায়ুর মোলার ভরটা ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান দ্য আর্দ্র বায়ু। তাহলে আর্দ্র বায়ুটা অবভিয়াসলি হালকা হয় শুষ্ক বায়ুর থেকে। এটা একটা কোশ্চেন। দেন এবার যেটা চলে যাব সেটা হচ্ছে যে গেলুসাকে, সেটার ক্ষেত্রে গেলুসাকের ক্ষেত্রে আমাদের ম্যাথামেটিক্যাল যে ফর্মটা সেটা খুব একটা লাগে না, অনলি মাত্র কী লাগে, যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়কগুলো যে বিক্রিয়া করে যদি বিক্রিয়াজাত পদার্থটা গ্যাসীয় তৈরি হয়, সেক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো একটা সরল অনুপাতে থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে N2 নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া ফর্ম করলো। তাহলে আমার এখানে কি হচ্ছে, যে অ্যামোনিয়া একটা গ্যাস, অর্থাৎ গ্যাসীয় জিনিস তৈরি হলো, তখন আমার যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ সেইটার অনুপাতটা একটা সরল অনুপাতে থাকবে। এখানে যে এই রেশিওটা হচ্ছে 1:3:2, এইটা একটা সরল অনুপাতে থাকলো। তো এইটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এবার আমরা যেটা করতে, আরেকটাকে যেটা বলেছিলাম যে যখন আদর্শ গ্যাস ইকুয়েশন করেছিলাম, দেন আমরা একটা করেছিলাম যে PV = nRT। তাহলে PV = nRT যখন করেছিলাম, PV = nRT করার ফলে আমাদের এখান থেকে R এর মাত্রাটা, সেটাও একটা প্রবলেম হিসাবে আসে n এর মাত্রাটা ক্যালকুলেট করার জন্য। তা আমরা যদি এখান থেকে নর্মাল nটাকে ক্যালকুলেট করি, n = PV/RT। এবার আমি যদি এখানে মাত্রাটা বা এককটা ক্যালকুলেট করার জন্য এগাই, দেন আমি কি দেখতে পাবো, P,
আমাকে প্রথমে হচ্ছে যতটাকে এটাকে সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করতে হবে। পি মিনস প্রেশার। এবার প্রেশারের ক্ষেত্রে আমরা এইচরোজি ফর্মুলা ইউজ করেছি ঠিকই, কিন্তু এখানে আমরা যখন জেনারেলি ডাইমেনশন ক্যালকুলেট করি দেন আমরা পি ইকুয়াল টু কি ইউজ করি, এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়াটাকে আমরা প্রেশার বলি, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া পিটাকে লিখতে পারি, ইনটু ভলিউমটাকে ভি লিখতে পারি। সরি, এখানে যদি আমরা ক্যালকুলেট করছি এনটা ক্যালকুলেট করছি, কিন্তু এখানে যদি আমি আরটা ক্যালকুলেট করি তাহলে এনের ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে আরেরটা দেখাই পি ভি ডিভাইডেড বাই এন টি, সিমিলার সেম জিনিস। তাহলে কারণ এই আর এর ক্ষেত্রে ভ্যালুটাই মেনলি আমাদের আর এর যে এককটা বা মাত্রাটা সেটা জেনারেলি বেশি আসে। তাহলে পি যে ভ্যালুটা পি ইকুয়াল টু বললাম এফ ডিভাইডেড বাই এ, ইন্টু ভি মানে ভি রাখলাম, এন ইন্টু টি রাখলাম। এবার আমি এ মানে কি জানি, এ মিনস এরিয়া। তো এরিয়া মানে কি জানি আমরা, লেন্থের স্কোয়ার। তাহলে এবার এখানে এরিয়াটাকে লেন্থের স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, এটাকে এল স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করলাম। ভি মানে কি, এল কিউব, ভি এ ডাইমেনশন, নিচে এন ইন্টু টি যেমন রইল। তাহলে এবার এল স্কোয়ার এল কিউব কেটে এখানে আলটিমেটলি পেলাম এল। তাহলে এফ ইন্টু এল ডিভাইডেড বাই এন ইন্টু টি। তাহলে এফ ইন্টু এল সেইটার একটা যেটা পড়েছে যে ফোর্স ইন্টু এল মানে একটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, যা এখানে ডিসপ্লেসমেন্টটাই ধরে নাও, একটা লেন্থ সেটা একটা ডিসপ্লেসমেন্ট হিসাবে। এবার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যেটা জেনেছো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক অর এনার্জি। ওয়ার্ক অর এনার্জি হ্যাভ, ওয়ার্ক অ্যান্ড এনার্জি হ্যাভ সেম ডাইমেনশন, সো ওয়ার্ক অর এনার্জি। সো এটাকে যদি আমি ডাব্লু দিয়ে লিখি ডিভাইডেড বাই এন টি, তাহলে এইটা একটা পাচ্ছি। অর ডাব্লু বাই এন টিটাকে আমি লিখতে পারি ই বাই এন টি, যেহেতু ই আর ডাব্লু সেম ডাইমেনশন, কার্য আর শক্তি। তাহলে আর এর ক্ষেত্রে যদি আমি একক বার করি, ডাব্লুর একক কি এসআইতে, ডাব্লুর একক হচ্ছে জুল, ডিভাইডেড বাই এন, এন মানে মোল, টি টেম্পারেচার ইজ ইন কেলভিন স্কেল, দ্যাট ইজ জুল বাই মোল ইন্টু কেলভিন। যেটাকে যদি আমি ওপরে নিয়ে আসি, জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স, এইটাকে আমরা পেয়ে গেলাম আলটিমেটলি যে আর এর যে এককটা। এবার মাত্রা যদি করি, এখানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের মাত্রা যা আলটিমেটলি স্যার নিচের দিকে লিখলে পরে ওটা খুব একটা আচ্ছা, বেশি স্পষ্ট ওকে, বোঝা যাচ্ছে না, যদি উপরে লেখা সম্ভব হ্যাঁ হয়। হ্যাঁ। এবার তাহলে আমি যদি এখানে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স সেটাকে যদি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এবার আর এর যে ফর্মুলাটা আমরা পেয়েছি আর ইকুয়াল টু কি ডাব্লু বাই এন টি। তাহলে ডাব্লু বাই এন টি যখন পেলাম তখন আমি ডাব্লু ওয়ার্কের ক্ষেত্রে তার ডাইমেনশন কি এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এখানে তখন যখন আর এর ডাইমেনশন লিখবো তখন এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এটার জন্য এন ইনভার্স আর টি এর জন্য থিটা ইনভার্স লিখতে পারি, কে ইনভার্সও লেখা থাকে থিটা ইনভার্স। যাই হোক, এখানে ক্ষেত্রে জেনারেলি ইউনিটটা বেশি। এবার আর এর ক্ষেত্রে আমরা জেনারেলি তিনটে ইউনিট পাই, একটা হচ্ছে জুল মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স, যেটার ভ্যালুটা হয় 8.314। যখন আমরা এটাকে সিজিএস এককে কনভার্ট করব তখন জুলটাকে আর্গে করতে হবে, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 7 দিয়ে একটা মাল্টিপ্লাই হবে, 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তখন ওখানে আর্গ মোল ইনভার্স অ্যান্ড কেলভিন ইনভার্স। অ্যান্ড থার্ড আরেকটা ইউনিট আমরা করি সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইনভার্স দেন মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইটাকে আমরা করি যখন সেই ভ্যালুটা হচ্ছে 0.082। 0.082 ভ্যালুটা ইউজ করে যখন আটটা দিয়ে যখন ক্যালকুলেট করতে হবে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমে তখন জেনারেলি এইটা মেনশন করে থাকবে, কিন্তু যখন আমরা সিজিএস বা এসআইতে করব তখন কিন্তু আমাদের নিজেদেরকে ভ্যালুটা মনে রাখতে হবে। এইটাই হচ্ছে আর এর ব্যাপারটা। এবার যেটা নেক্সট আসবো সেটা হচ্ছে যে গ্যাসের ব্যাপন। ব্যাপন কি, যে কোনো একটা যে একটা পারফিউম ঘরের মধ্যে স্প্রে করা হলো, একটা কোনো ফ্রেশনার ঘরের মধ্যে স্প্রে করা হলো, যখন আমরা দেখা যাচ্ছে যে শুধুমাত্র পাশে যে দাঁড়িয়ে আছে ফ্রেশনারের পাশে সে নয়, কিছুটা দূরে যে দাঁড়িয়ে আছে সেও কিন্তু ওই ফ্রেশনারের বা ওই পারফিউমের গন্ধটা পাচ্ছে। সেটা কি, সেটাই এই প্রপার্টিটার জন্য, সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন বা ডিফিউশন। তো ডিফিউশন কি হচ্ছে, দুই বা ততোধিক গ্যাস যে মিক্স হয় না, কিন্তু মিক্স না হয়েও তারা নেচারের মধ্যে যে ছড়িয়ে পড়ে সেইটাকে বলা হচ্ছে ব্যাপন। এই ডিফিউশনের জন্য যে দূরে দাঁড়িয়ে থাকা যে লোকটা সেও কিন্তু ওই পারফিউমের গন্ধটা পাচ্ছে, কারণ কি ব্যাপনের জন্য ওটা আলটিমেটলি ছড়িয়ে যাচ্ছে টোটাল ঘরের মধ্যে, এইটা হচ্ছে ব্যাপন। এবার ব্যাপনের ক্ষেত্রে জেনারেলি তোমাদের ডেফিনেশনটা লাগে। আর যেটা গ্যাসের যেটা কাইনেটিক যেটা এনার্জি, সেই গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে টোটাল এনার্জিটাই হয় কাইনেটিক এনার্জি। গ্যাসের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা অলমোস্ট জিরো বললেই চলে। এবার আমরা যেটা জানবো যে গ্যাসের বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস এই দুটোর মধ্যে কী পার্থক্য।
বাস্তব গ্যাস মিনস হচ্ছে যে গ্যাসগুলো সমস্ত অবস্থাতেই এই পিভি ইকুয়াল টু এনআরটি এই লটাকে ফলো করে তাদেরকে বলা হচ্ছে আদর্শ বা আইডিয়াল গ্যাস। ম্যাক্সিমাম গ্যাসই এটা ফলো করে না, তাদেরকে বলা হচ্ছে রিয়েল গ্যাস। এবার রিয়েল গ্যাসটার থেকে আরেকটা যেটা কোশ্চেন আসে যে রিয়েল গ্যাসটা কখন আদর্শ গ্যাসের এই লটা মেনে চলে, সেটা হচ্ছে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে, তখন কিন্তু ওই আদর্শ গ্যাসগুলো এই লটা মেনে চলে, সেটা কমপ্লিটলি না হলেও পার্টলি মেনে চলে। এইটা হচ্ছে আমার টোটাল চ্যাপ্টারের যে কনসেপ্টটা সেইটা। এবার আমি কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম যেটা যে নিউমেরিক্যালসগুলো তোমাদের আসে জেনারেলি, সেইটার ক্ষেত্রে আমি একটুখানি ডিসকাস করে দেবো, যে সেটা আমি একটুখানি শো করাতে বলবো যে আমার প্রবলেম সেটটা, সেই প্রবলেম সেট থেকে তোমাদের আমি এক এক করে ডিসকাস করে দিচ্ছি। এবারে দেখো প্রথমে যেটা আছে 1 নম্বর প্রবলেমটা দেখো যে কী দিয়েছে এখানে। তো টোটালটা আমি একটা টোটালটা করে বা টোটালটা তো তোমাদের এখানে সামনে পুরোপুরি রিপ্রেজেন্ট করা সম্ভব নয়, এবার তাই জন্য আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি প্রতিটার ক্ষেত্রে, যাতে 1 নম্বর প্রবলেমে যেটা দেখতে পাচ্ছ যে কি বলেছে, কোনো এসটিপিতে নির্দিষ্ট যে কোনো অঙ্ক করার আগে ম্যান্ডেটরিলি একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, যে টোটাল, শুধু এই চ্যাপ্টার বলে না, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে, যে টোটাল প্রবলেম শুড বি, যখন তুমি ক্যালকুলেট করছো, আইদার ইন সিজিএস ইউনিট অর ইন এসআই ইউনিট। সিজিএস আর এসআই মিক্স হলে কিন্তু চলবে না, আইদার টোটালটা সিজিএসে করতে হবে অর টোটালটা এসআইতে করতে হবে। এইটা ম্যান্ডেটরিলি এই চ্যাপ্টার বলে না, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে প্রবলেম করার সময় এটা মাথায় রাখতে হবে। এবার আমি এখানে প্রথম প্রবলেমটা যেটা দেখাবো, দেখো এবার এই চ্যাপ্টারের প্রবলেম করার সময় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, এই চ্যাপ্টারে যখন বয়েলস ল, চার্লস ল, কম্বাইন্ড ল, তিনটে ফর্মুলা তো জেনারেলি ইউজ করি, আর আইডিয়াল গ্যাস ইকুয়েশন তো সেটা তো আলাদা করে বুঝতেই পারবে, কারণ সেখানে আর এর ভ্যালুটা ইউজ করতে হবে। এবার পিভি মানে যেটা বয়েলস ল, চার্লস ল এবং যে কম্বাইন্ড ফর্মটা, সেইটা দেখে আইডেন্টিফাই কী করে করবে যে আমাকে কোন ল এর বেসিসে অঙ্কটা করতে দিয়েছে। অঙ্কটা পড়ার সময় প্রথমে দেখতে হবে, দেখো অঙ্কটা কী দিয়েছে, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 64 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 256 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন কত হবে। তাহলে এখানের ক্ষেত্রে মেন দেখতে হবে নির্দিষ্ট ভর, অর্থাৎ এমটা কনস্ট্যান্ট হয়ে গেল। দেন আমি যেটা হচ্ছে যে আমার আলটিমেটলি দেখো অপরিবর্তিত উষ্ণতায় কথাটা বলেছে, অপরিবর্তিত উষ্ণতায় যখন বললো তখন তুমি বুঝে নিলে যে টিটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার টি কনস্ট্যান্ট দিয়ে কোন ফর্মুলা করেছি, সেটা হচ্ছে বয়েলস ল, যেখানে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ওই টেবিলে যেটা দেখিয়েছি আগে, যে টিটা আর এমটা কনস্ট্যান্ট থাকে, তাহলে অঙ্কটা দেখার আগে কোন ফর্মুলায় পড়বে সেটার জন্য তোমাকে দেখতে হবে যে আমার এখানে আলটিমেটলি কনস্ট্যান্ট টার্ম কোনটা রয়েছে। কনস্ট্যান্ট টার্ম রয়েছে এখানে টেম্পারেচার, উষ্ণতাটা। তাহলে উষ্ণতার মাসটা তো জেনারেলি প্রতিটা ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকে বলেছি, তাহলে টেম্পারেচারটা যখন কনস্ট্যান্ট রয়েছে তখন ধরে নিতে হবে যে আমার এখানে তাহলে বয়েলস লটা অ্যাপ্লিকেবল হবে। দেন তুমি এখানে ইনিশিয়াল যে ভলিউমটা দিয়ে দিয়েছে 64, দেন তোমার এখানে এসটিপিতে বলে দিয়েছে। এখানে কিন্তু দেখে মনে হতে পারে যে আমার তো 3টে গিভেন থাকার কথা, কিন্তু আমার এখানে 2টো গিভেন। স্যার আমাদের হাতে যেহেতু একদম সময় একটু কমই রয়েছে, তো মোটামুটি 5 মিনিটের মতন সময় রয়েছে, যদি আরেকটু হ্যাঁ আমি এবার টোটালটাকে একটুখানি শর্টে ডিসকাস করে দিচ্ছি। যে এসটিপিতে কথাটা যখন রয়েছে তখন আমার আলটিমেটলি ওখান থেকে একটা বেরিয়ে গেল যে আমি এসটিপিতে স্ট্যান্ডার্ড প্রেশার কত জানি 76 সেন্টিমিটার অফ এইচজি, তাহলে আমি ওখানে পি1টা পেয়ে গেলাম 76, পি2টা গিভেন আছে 256 আর ভি1টা গিভেন আছে 64। দেন আমার যে ফর্মুলায় বসিয়ে ভলিউমটা অর্থাৎ ফাইনাল ভলিউম অর্থাৎ ভি2টা ক্যালকুলেট করতে হবে। এবার যেটা নেক্সট প্রবলেম, সেটার ক্ষেত্রেও আলটিমেটলি প্রাথমিক চাপের অর্ধেক করলে বলেছে, দেখো যে গ্যাসের চাপ প্রাথমিক চাপের অর্ধেক করলে, দেন পি1টা ধরে নিচ্ছি পি, পি2টা ধরে নিচ্ছি আমি পি/2, অর্ধেক করলে দেন পি1 ভি1 আর ভি1 রয়েছে পি2 পেয়ে গেলাম। আমি এখানে ভি2টা সিমিলার ওয়েতে ক্যালকুলেট করব। 3 নম্বর প্রবলেমটা দেখো, 3 নম্বর প্রবলেমের যেটা মেনলি এখানে এরর হয়ে যায় সেটা হচ্ছে লাস্ট লাইনটা ফলো করতে হবে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু ফাইনাল ভলিউমটা বার করতে দিতে নাও পারে। দেখো এইখানে কি বলেছে যে গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ কি ভলিউম কতটা ইনক্রিজ করেছে। এখানে আমার দেখো নির্দিষ্ট যেখানে গ্যাসের চাপটা 0.25 গুণ করা হলো, পি1টা যদি পি হয়, পি2টা হচ্ছে 0.25 পি,
V1 আর V2 এর মধ্যে পেয়ে যাব। এখানে আমি যদি ক্যালকুলেট করি দেখা যাচ্ছে V2টা বেরোবে 4V, দ্যাট ইজ ফাইনাল ভলিউম বেরোলো 4V, আর ইনিশিয়াল ভলিউম কত ছিল V। তাহলে এখানে আমাকে আয়তন বৃদ্ধির পরিমাণটা ক্যালকুলেট করে দিয়েছে, অর্থাৎ V2 মাইনাস V1 হুইচ ইজ ইকুয়াল টু 4V মাইনাস V ইকুয়াল টু 3V। সেটা হচ্ছে আমার গ্যাসের আমার যে আয়তন বৃদ্ধি হলো সেটা। নেক্সট চলে যাও যে তারপরে ক্ষেত্রে রয়েছে যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা দিয়ে দিয়েছে। তারপরেরটা ক্ষেত্রে এতক্ষণ গেলাম বয়েলস ল, এবার চার্লস লর ক্ষেত্রে দেখো বলেছে যে চার্লস ল এটা কী করে বুঝবো, যেটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি সেটাকে আগে খুঁজে বার করতে হবে, চাপ অপরিবর্তিত। তাহলে চাপ অপরিবর্তিত থাকে কোন ক্ষেত্রে, চার্লস লর ক্ষেত্রে, V ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু T। সো এখানে টেম্পারেচার T1 গিভেন রয়েছে, গ্যাসের আয়তন 3 গুণ হবে, দ্যাট মিনস বলেছে ইনিশিয়ালটা যদি V হয় ফাইনাল ভলিউমটা হবে 3V। সেক্ষেত্রে আমি ক্যালকুলেট করে V2, এখানে আমার T2টা ক্যালকুলেট করতে রয়েছে, ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। 5 নম্বর প্রবলেমটা যেটা দেখো যে গ্যাসটিকে 0 ডিগ্রি থেকে 819 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। এবার প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের অনুপাত। প্রাথমিক আয়তন এখানে তোমার V1:V2 রেশিও বার করতে দিয়েছে, ইনিশিয়াল টেম্পারেচার 0। এখানে মাথায় রাখতে হবে ম্যান্ডেটরিলি যে আমার টেম্পারেচারটা অবভিয়াসলি কেলভিন স্কেলে হবে। তাহলে 0 ডিগ্রিকে আমি কেলভিন স্কেলে করব 273, দেন এখানে 819কে ক্যালকুলেট করব কেলভিন স্কেলে করে আমার যেটা ভ্যালুটা বেরোবে সেই দুটো রেশিও করব। আর যখনই চার্লস লকে দিয়ে কোনো টেম্পারেচার বার করতে দেবে মাথা রাখতে হবে যে আমি যেহেতু কেলভিন স্কেলে করলাম অ্যান্সারটা কেলভিন স্কেলে এলো, কিন্তু যেহেতু ম্যাথমেটিক্স যেটা আছে গিভেন যে আছে সেন্টিগ্রেডে, সেই জন্য কিন্তু আমার যে কেলভিন স্কেলে টেম্পারেচারটাকে ফাইনালি বেরোলো সেটাকে আবার সেন্টিগ্রেড স্কেলে ট্রান্সফার করে নিতে হবে। দেন হচ্ছে 6 নম্বর প্রবলেমটা সেম জিনিস আছে, গ্যাসের চাপ এবার 6 নম্বর প্রবলেমটা কি হচ্ছে কম্বাইন্ড ফর্ম। দেখো এখানে কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলেনি, গ্যাসের চাপ 4 গুণ বৃদ্ধি পায়, আয়তন অর্ধেক হয়, অর্থাৎ চাপ আর আয়তন দুটোই বৃদ্ধি পেলো। তার মানে পিটাও কনস্ট্যান্ট না, টিটাও কনস্ট্যান্ট না। টিটা যখন কনস্ট্যান্ট না তখন আমরা কম্বাইন্ড ফর্মটা ইউজ করবো, P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, এই ফর্মুলা ইউজ করে করবো। দেন এবার 7টায় যদি চলে যাই, যে এখানে দেখো বলেছে যে এখানে টেম্পারেচার গিভেন আছে, প্রেশার গিভেন আছে, ফাইনাল প্রেশার ইনিশিয়াল, এখানে আয়তনটা বলেছে পার্সেন্টেজ দিয়েছে, আয়তন গ্যাসটির আয়তন পূর্বের আয়তনের 80% হবে। তুমি ইনিশিয়াল আয়তন যদি V ধরে নাও, V1টা ধরে নাও V, তাহলে V2টা হবে 80% অফ V, দ্যাট ইজ 80/100 ইন্টু V, 4/5V, সেটা হচ্ছে ফাইনাল ভলিউমটা, যেটা হচ্ছে 4/5V। এবার 8 নাম্বার এবার দিয়ে ক্যালকুলেট করে P1 যে কম্বাইন্ড ফর্মটা দিয়ে করবে। 8 নাম্বার প্রবলেমটা যেটা, এইটা হচ্ছে আইডিয়াল যে গ্যাস ল সেইটা ইউজ করে করতে হবে। আমি যেটা বলেছি PV ইকুয়াল টু W/M ইন্টু RT। এখানেই দেখো সেই প্রবলেম যেখানে ডাব্লুটা দিয়ে দিয়েছে 2.8 গ্রাম, এইটা দিয়ে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, পিটা দিয়ে দিয়েছে 0.4, এবার যেহেতু আর এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে, এবার আমি এখানে PV ইকুয়াল টু NRT ফর্মুলা ইউজ করলাম, দিয়ে আমার এখানে ভিটা আলটিমেটলি ক্যালকুলেট করতে হবে, আমার বাকি কোয়ান্টিটিগুলো গিভেন আছে। দেন 9 নম্বর পয়েন্টটা দেখো, 9 নম্বর কোশ্চেনটা, যে 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ATM চাই, এত গ্রাম গ্যাসটির মোলার ভর। তাহলে ওই সেম ফর্মুলা আমি ইউজ করবো, PV ইকুয়াল টু W/M RT। এখানে আমি ক্যালকুলেট করতে দিয়েছি M। এবার এখানে যেটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার আর এর ভ্যালুটা দিয়েছে লিটার অ্যাটমসফিয়ারে, কিন্তু এখানে আমি যে অঙ্কটা দেওয়া হয়েছে সেখানে দেখো ভলিউমটা দেওয়া আছে, প্রেশারটা ATM এ আছে কিন্তু ভলিউমটা লিটারে নেই, ML এ আছে, তো এটাকে ম্যান্ডেটরিলি এল এ কনভার্ট করে নিতে হবে লিটারে। ওকে, এবার এইটুখানি সময় যেহেতু স্যার একদমই আমাদের পক্ষে বুঝিয়ে ওঠা সম্ভব হয় না, এবং তোমরাও বুঝতে পারছো যে এইটুখানি অল্প সময়ের মধ্যে সবটা বোঝানো সত্যিই সম্ভব হয় না। তবে আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ জানাবো যিনি অতিথি হিসেবে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো তোমাদেরকেও। প্রত্যেকে খুব ভালো থেকো।